আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? এইচএসসি 26 রিভিশন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকের বিষয় হচ্ছে স্থির তড়িতের তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বল। তার মানে আজকের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্থির তড়িতের যদি একটি সৃজনশীল কমন রাখতে চাও বা যদি তুমি একটা টপিকের সাহায্যে 20টা সৃজনশীল সলভ করতে চাও, তাহলে আজকের ক্লাসটা কেউ মিস করবে না। আজকের ক্লাসের বিষয়টা যেহেতু তড়িৎ প্রাবল্য তড়িৎ বল, তার মানে এই তড়িৎ প্রাবল্য তড়িৎ বল থেকে তুমি তোমার টেস্ট পেপারের 20টা সৃজনশীল সলভ করতে প্রস্তুত হয়ে যাও। শুরু করতেছি আমাদের ক্লাস। সর্বপ্রথম তড়িৎ প্রাবল্যের আগে আমরা তড়িৎ বল সম্পর্কে একটু ধারণা নেই। তড়িৎ বল সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের কুলম্বের সূত্রে ফিরে যেতে হবে। সেই ছেলেবেলা নবম দশম শ্রেণীর ক্লাসে আমরা স্থির তড়িৎ পড়তে গিয়ে করছিলাম কুলম্বের সূত্র, মনে আছে? দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, এদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে আছে এসএসসির কথা? অর্থাৎ Q1 এবং Q2 দুটি আধান, দুটি বিন্দু আধান বা বিন্দু চার্জ। এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে কুলম্বের সূত্র মতো ছিল কি F সমানুপাতিক আধান দুইটির গুণফল Q1 Q2 এবং F ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা তড়িৎ বল কি পাইছিলাম? দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করে F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কুলম্বের মূল সূত্র। কুলম্বের ধ্রুবক যেহেতু 1/4 পাই ইপসাইলন নট ইকুয়াল টু 9 × 10⁹, সেহেতু তোমার তড়িৎ বল F নির্ণয় সূত্র কি দাঁড়ায়? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। মনে আছে? এখন এগুলো কিন্তু আমরা রিপিট করলাম এসএসসির স্থির তড়িৎ থেকে। দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথা কিন্তু আমরা অনেক আগ থেকেই জানি। তাহলে এখান থেকে তড়িৎ বল আমরা পেলাম কি F ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। ডান, তড়িৎ বল পেলাম। এখন তোমরা তড়িৎ বলের সাহায্যে তড়িৎ প্রাবল্য করবে। তড়িৎ প্রাবল্য কি? একেবারে সম্পূর্ণ একটা নতুন বিষয়, এসএসসিতে ছিল না, ছিল বাট সামান্য। তড়িৎ প্রাবল্য বলতে বোঝায় কি কোনো বিন্দুতে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে যেই অঞ্চলব্যাপী তার বল ক্রিয়াশীল, ওইটাকে তার তড়িৎ প্রাবল্য বলে। তার মানে তড়িৎ বল ছাড়া তুমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারতেছো না। তড়িৎ ক্ষেত্রের যে অঞ্চলব্যাপী তড়িৎ বল ক্রিয়াশীল, ওইটাই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা প্রথমত তড়িৎ বল সম্পর্কে ধারণা পেলাম। তো আমি তড়িৎ বলের সূত্রটা পাশে লিখে রাখলাম, F ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে যেহেতু তড়িৎ প্রাবল্যের প্রধান হচ্ছে তড়িৎ বল, সেহেতু কোনো বিন্দুতে, এক নাম্বার, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু F/Q। দেখো, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু, এটা সম্পূর্ণটাই তড়িৎ ক্ষেত্র একটি, তো তড়িৎ ক্ষেত্রের বিষয় নিয়ে আলোচনা। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আমি তড়িৎ ক্ষেত্র বিষয়টা লিখে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু F/Q। এখানে F এর ক্ষেত্রে Q1 আর Q2 সমান সমান একটি একক ধনাত্মক চার্জ Q প্লাস Q। Q1 আর Q2 হচ্ছে কি একটি একক ধনাত্মক চার্জ প্লাস Q। যেহেতু আমরা একক বিন্দু আধান নিব, তাহলে আমাদের F ইকুয়াল টু কি দাঁড়ায়? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q স্কোয়ার বাই ডি স্কোয়ার। যেহেতু Q1 Q2 সমান, তার মানে Q স্কোয়ার বাই ডি স্কোয়ার। অতএব এখানে যদি আমরা F এর মান বসাই, তাহলে আমাদের E এর মান দাঁড়ায় 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q বাই আর ডি স্কোয়ার বা
আর স্কোয়ার। এখানে আমরা ডি বা আর কে একই ধরতে পারি, অর্থাৎ একটি চার্জের কেন্দ্র থেকে চার্জের দূরত্ব, ওই চার্জের দূরত্ব। তাহলে আমি একসাথে তড়িৎ প্রাবল্য কি লিখতে পারি, ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ডি এর পরিবর্তে আর এখানে বসানো যায়। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য সূত্রটা এখন তড়িৎ প্রাবল্যের নিচে লিখে রাখি, যেহেতু আমাদের দুইটা জিনিসই কাজে লাগবে, তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য। আমি কিন্তু এখনো সম্পূর্ণ প্রশ্নে আসিনি, শুধু আমরা মূল সূত্রটা সাজাইলাম। ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমাদের তড়িৎ বল হলো, তড়িৎ প্রাবল্য হলো। এখন কথা হচ্ছে তোমার বইয়ের সৃজনশীলগুলা সলভ করার জন্য কেমন প্রশ্ন হবে, প্রশ্নগুলো তো আমাদের জানতে হবে। প্রশ্নগুলা কি কি আমি সাজাই? 1 নাম্বার, যদি আমরা প্রশ্ন সাজাই তড়িৎ প্রাবল্যে এই দুটো বিষয়ের, তাহলে ক্রিয়াশীল বল বা লব্ধি বল। এরপর হচ্ছে কি বিন্দু কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এরপরে আমরা সাজাইতে পারি হচ্ছে ত্রিভুজের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এরপরে সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। এরপরে সাজাইতে পারি আমরা লব্ধি তড়িৎ প্রাবল্য। এরপরে আসতে পারে কি আমাদের চতুর্ভুজের যে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য। দেখছো, এই প্রশ্নগুলা সবগুলাই হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্ন, এরকম গয়ে ঘয়ে। এছাড়া এখানে আর একটা এক্সট্রা বিষয় থাকে, ত্রিভুজ বা চতুর্ভুজের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বা যে কোনো ভরের একটি বস্তুকে রেখে দিলে ওই বস্তুটি শূন্য অবস্থায় ঝুলবে কিনা, অথবা বস্তুটিকে জাগানো সম্ভব কিনা, বস্তুটিকে তুলতে পারবে কিনা, এরকম। তাহলে এই যে প্রশ্নগুলো সবগুলাই নির্ভর করে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বলের উপর, মাথায় রেখো। তাহলে সর্বপ্রথম যেহেতু আমরা তড়িৎ প্রাবল্য কি আর তড়িৎ বল কি সূত্র দুইটা পেলাম, তাহলে আমি সরল রেখা থেকে শুরু করি। ধরো এই একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে কিনা এইটা তোমাকে বের করতে হবে। তখন তোমার বিষয় হচ্ছে কি, ধরি এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব r1, বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব r2। তাহলে এ এর জন্য একবার তুমি পাচ্ছ সি বিন্দুর তড়িৎ প্রাবল্য, বি এর জন্য একবার তুমি পাচ্ছ সি বিন্দুর তড়িৎ প্রাবল্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো বিন্দুর তোমার তড়িৎ প্রাবল্য চাক বা লব্ধি তড়িৎ প্রাবল্য চাক, ওখানে তোমার কাজ হচ্ছে ওর দুই পাশের দুইটা বিন্দুর আধানের সাপেক্ষে তোমার ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করা। দুই পাশের যে কোনো দুই পাশের, নির্দিষ্ট পাশ নাই। তাহলে এর সাপেক্ষে সি এর তড়িৎ প্রাবল্য হচ্ছে ইয়ন, যার সূত্র দিতে পারি কি আমরা 1/4πε0 ইন্টু q1/r1²। আবার বি এর সাপেক্ষে সি বিন্দুর তড়িৎ প্রাবল্য দিতে পারি কি E2 1/4πε0 q2/r2²। দেখো, তাহলে দুইটাই হচ্ছে সি বিন্দুর তড়িৎ প্রাবল্য। তার মানে এখান থেকে আমরা ইয়ন আর E2কে সমান ধরতে পারি। যদি আমাদের r1 হয় x, যে r1 এর মান আমরা জানি না, r1 এর মান কি x, তাহলে ওই x এর মান আমরা এইখানে যদি আমরা ইয়ন E2 মান বসাই, তাহলে আমরা x এর মান বের করতে পারি। তো বা টোটাল দূরত্ব তোমার কাছে হয়তো বা দেয়া আছে, তাহলে তুমি এই সমীকরণে ইয়ন আর E2 মান যদি বসাইলে এখানে r1 এর পরিবর্তে x বসাইলে টোটাল মান বসানোর পর x এর মান তুমি বের করতে পারতেছো। তাহলে তুমি তখন বলতে পারবে যে এই এ থেকে সি বিন্দুর দূরত্ব যেহেতু ধরছি আমরা x, তাহলে এত মিটার বা এত সেন্টিমিটার বা এত মিলিমিটার দূরত্বে সি বিন্দুর তড়িৎ প্রাবল্য 0 হয়। বুঝাইতে পারছি? হয়তোবা এ এর সাপেক্ষে অথবা বি এর সাপেক্ষে। সেকেন্ড যেটা হচ্ছে সরলরেখা ভাগ। এখন হচ্ছে তোমার ত্রিভুজের দিকে যদি যাও, এই বিষয়টা বেশি ভালো। যেমন এই একটা ত্রিভুজে গেলাম আমরা,
এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। এখন তোমাকে বলছে কি এ বিন্দুর একটা আধান দেওয়া আছে, এটা হচ্ছে +Q1, বি বিন্দুর আধান হচ্ছে +Q2, বাট সি বিন্দুর কোনো আধান নেই। এখন সি বিন্দুতে তোমাকে লব্ধি প্রাবল্য বের করতে বলতে পারে অথবা সি বিন্দুর প্রাবল্য বের করতে বলতে পারে। যখন দুই বা ততোধিক বিন্দু থাকবে তখন ওই বিন্দুর সাপেক্ষে যদি কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করো, ওইটা জেনারেল তড়িৎ প্রাবল্য হয় না, ওইটা হয় তার লব্ধি তড়িৎ প্রাবল্য, ওইটা হয় তার লব্ধি তড়িৎ প্রাবল্য। তার মানে এখানেও সেমভাবে এর সাপেক্ষে সি এর লব্ধি প্রাবল্য কি হবে E1, বি এর সাপেক্ষে সি এর এর সাপেক্ষে বি এর প্রাবল্য হবে E1, বি এর সাপেক্ষে সি এর প্রাবল্য হবে E2। E1 আর E2 সূত্র কিভাবে সাজাবা? ওই সেম 1/4πε0 Q1/r1², 1/4πε0 Q2/r2²। এখানে r1 হচ্ছে কি এসি, r2 হচ্ছে কি বিসি, বের করলাম। সুতরাং লব্ধিতে যদি আমরা যাই, এখন ওই সি বিন্দুর লব্ধি প্রাবল্য, লব্ধি কথাটা বললেই আমরা ভেক্টরের দিকে একটু তাকাবো। ভেক্টরে কিন্তু আমরা লব্ধি সংক্রান্ত ধারণা পাইছিলাম, যেমন আমাদের লব্ধি ভেক্টর লব্ধি ছিল কি r√r p² + q² + 2pq cos α, মনে আছে তো? এটা তো সবারই মনে আছে মোটামুটি ভেক্টরের যেই লব্ধির সূত্রটা। তাহলে সেম প্রসেসটা তুমি এখানে খাটাও। প্রথম পি মানে অর্থাৎ ওই ভেক্টরের দুইটা ভেক্টর ছিল, একটা পি একটা কিউ, এখানে তোমার দুইটা তড়িৎ প্রাবল্য E1 আর E2, তাহলে তোমার প্রাবল্যের লব্ধি প্রাবল্যের সূত্র কি দাঁড়ায়? E = E1² + E2² + 2 E1 E2 cos α, একেবারে ইজি। দেখো, তার মানে তুমি যদি এর সাপেক্ষে সি এর প্রাবল্য E1, বি এর সাপেক্ষে সি এর প্রাবল্য E2 বের করতে পারো, তাহলে তো এবং যেহেতু সমবাহু ত্রিভুজ α = 60 ডিগ্রি থাকবে বা আলফার মান দেয়া থাকতেছে প্রশ্নে, তখন তুমি লব্ধি প্রাবল্য অনায়াসই বের করতে পারতেছো। লব্ধি E = √E1² + E2² + 2 E1 E2 cos α। এখন আবার কথা আছে এখানে আরও একটু বিষয় দেয় ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে লব্ধির দিক কোন দিকে হবে। লব্ধির দিক এই পর্যায়ে যদি আমরা যাই, লব্ধির দিক tan θ, ওই সেম ভেক্টরের দিকের মতন, তাহলে কি হবে E2 sin α / E1 + E2 cos α। পাইছা? তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে নোটটা করে নাও খাতায়, ত্রিভুজের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য, ত্রিভুজের ক্ষেত্রে লব্ধি প্রাবল্যের দিক। ডান, ত্রিভুজ শেষ। এরপর আরও একটু কথা আছে। আরেকটা কথা থেকে ত্রিভুজ থেকে 8 প্রশ্ন হয়। ত্রিভুজের ধরো এই অজ্ঞাত বিন্দুতে একটা m কেজি ভরের বস্তুকে রাখা হয়েছে, m কেজি ভরের বস্তুকে রাখা হয়েছে। এখন বলতেছে যে ওই m কেজি ভরের বস্তুটিকে m কেজি ভরের বস্তুটি দুলতে পারবে কিনা অথবা ঝুলবে কিনা, এরকম যে বিশ্লেষণগুলো হয় গাণিতিক বিশ্লেষণে, দেখবা অনেকগুলা ম্যাথের ঘয়ের প্রশ্নে, তখন তুমি কি করবা? প্রথমত তুমি বের করছো কি লব্ধি, সি বিন্দুর লব্ধি হচ্ছে E। এখন তুমি সি বিন্দুতে বের করবা ওজন, বস্তুর ওজন, সি বিন্দুতে বস্তুর ওজন। আর ওজন নির্ণয় সূত্র আমরা সর্বদা জানি, W = কি হয় mg। এখন ঝুলবে কিনা, ভাসবে কিনা, দুলবে কিনা, এগুলা সম্পূর্ণ নির্ভর করে যদি E আর W সমান হয়। E আর W সমান হয় তাহলে দুলবে, ভাসবে বা ঝুলানো যাবে। ডান। আবার যদি তোমাকে বলে যে ঝুলবে কিনা বলতে বোঝায় কি ঝুলবে এমনই না, নাও ঝুলতে পারে। তার মানে কি যদি তোমার বস্তুর ওজন বেশি হয়ে যায় তখন কিন্তু আর ঝুলবে না। ই এর থেকে যদি তোমার ডব্লিউ বেশি হয়ে যায়, ই এর থেকে যদি ডব্লিউ বেশি হয় তখন কিন্তু আর ঝুলবে না। তাহলে তুমি কিন্তু একটা দিয়া অনেকগুলা সৃজনশীল পাইতেছো ত্রিভুজ সংক্রান্ত থাকতেছে তোমার লব্ধি প্রাবল্য, ত্রিভুজের লব্ধি প্রাবল্যের দিক, এছাড়া হচ্ছে ত্রিভুজের যে কোনো বিন্দুতে একটি বস্তুকে রাখলে ওইটাকে দোলানো সম্ভব কিনা বা ওইটাকে কি বলে ঝুলানো সম্ভব কিনা, এই ডান। এরপরে যদি যাও চতুর্ভুজের ক্ষেত্রে, দেখো চতুর্ভুজের বিষয়টা কিন্তু আরো ইজি। যেমন দেখো একটা চতুর্ভুজ আছে তোমাদের কাছে, এখন এই চতুর্ভুজের এ বি সি ডি, ধরো তোমার কোন বিন্দু লাগবে, যে কোনো একটা বিন্দু ধরো, তুমি ধরলাম আমরা বি বিন্দু, তাহলে বি বিন্দুর দুই পাশে দুইটা বিন্দু আছে, বলো কি কি? এক পাশে আছে এ, এক পাশে আছে ডি। এটা বাহুর সাপেক্ষে, এটা কার সাপেক্ষে? বাহুর সাপেক্ষে। বাহুর সাপেক্ষে হবে কিভাবে? একবার এর জন্য বি বিন্দুর এটা হবে কি E1 বি বিন্দুর, আর ডি এর জন্য বি বিন্দুর এটা হবে কি E2। ক্লিয়ার?
এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে কি, চতুর্ভুজের প্রত্যেক কোণ সমকোণ, যার জন্য আলফার আর প্রয়োজন নাই এখানে। তাহলে লব্ধি কি হবে তখন? লব্ধি লব্ধি ই সমান সমান √E1² প্লাস E2 স্কোয়ার। দেখো এটা আরো সোজা। এটা যদি দুটো বাহুর ক্ষেত্রে হয়, দুইটা বাহুর দুই বিন্দুর জন্য তুমি করতেছো, এ বিন্দুর সাপেক্ষে একবার, ডি বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ ওর কাছাকাছি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এখন এই বিষয়টা একটু রিপিট করি আমরা উল্টোভাবে। যদি আমরা এটাকে কর্ণে বিভক্ত করি, তখন কিন্তু আর তোমার এটা বাহু না, এটা এখন কি? কর্ণ। এটা এখন কর্ণ। তখন তুমি বের করতে পারবা কিভাবে? এর সাপেক্ষে বি, সি এর সাপেক্ষে বি, অথবা ডি এর সাপেক্ষে বি, সি এর সাপেক্ষে বি। তখন আমি কর্ণ করছি যখন, তখন আমার কিন্তু যে কোনো এক বাহু, সন্নিহিত বাহু বাদ যাবে। এখন একটা সন্নিহিত বাহু আর একটা কর্ণের সাপেক্ষে তোমার করতে হবে। তখন কি হচ্ছে? তাহলে এর সাপেক্ষে বি, আবার হচ্ছে ধরো সি এর সাপেক্ষে বি, তাহলে সূত্র কিন্তু সেম থাকতেছে, ই সমান সমান E1² প্লাস E2 স্কোয়ার। বাট বাহুর ক্ষেত্রে তোমার E1 বের করার যে R1 লাগবে, ওই R1 হবে কি? বাহুর দৈর্ঘ্য। R2 হবে কি? এই R1 আর R2 হবে বাহুর দৈর্ঘ্য। আর কর্ণের ক্ষেত্রে R1 বাহু হলেও R2 হবে তখন কর্ণ। R1 বাহুর দৈর্ঘ্য হলেও R2 হবে তখন কর্ণ। মাথায় রাখছি আমরা। তাহলে এখান থেকে পাইলাম আরও ইজিলি। চতুর্ভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে সেম প্রসেস, ওই একই সূত্র, শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে আমার ওইখানে কজ আলফা প্রয়োজন হয়, কারণ ত্রিভুজে আলফার মান ডিফারেন্ট থাকে। বাট চতুর্ভুজে আলফার মান 90 ডিগ্রি বিদে আলফার মানের প্রয়োজন হয় না। বাট চতুর্ভুজে আবার দুইটা পার্ট থাকে, একবার কর্ণের ক্ষেত্রে আর একবার হচ্ছে বাহুর ক্ষেত্রে। বুঝাতে পারছি? সোজা কথা, বাহুর জন্য কিন্তু ইজিলি বের করা যায়, যে দুই পাশের দুইটা বাহুর সন্নিহিত বাহুর দুই বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটা বের করছি। বাট কর্ণের জন্য হচ্ছে কি, R1 বা R2টা সেম থাকে সাধারণ বাহুর সাপেক্ষে। কর্ণের ক্ষেত্রে R1 আর R2টা সেম থাকে না, R1 হয় বাহুর দৈর্ঘ্য আর R2 হয় কর্ণের দৈর্ঘ্য। ক্লিয়ার? কারো কোনো এক্সকিউজ থাকার কথা না। এছাড়া যদি আমরা অন্য একটা বিষয়ে যাই, সেটা হচ্ছে এই তড়িৎ প্রাবল্যই আরও একটা বিষয় আছে, এটা খুব কম আসে এখন পর্যন্ত, খুব কম আসছে বলাই যায়। তারপর আমি একটু যদি দেখি, সেটা হচ্ছে 25 সালের একটা প্রশ্ন মেবি আসছিল, আমি যতটুকু দেখছি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা 25-এর একটা ম্যাথে আসছিল, তড়িৎ দ্বিমেরুর জন্য তুমি তড়িৎ প্রাবল্য কিভাবে বের করবা। দ্বিমেরু, দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর জন্য ই সমান সমান, তখন এর সূত্র দাঁড়ায় 1/4πε0, 1/4πε0 ইন্টু P/R, P/R, হ্যাঁ P/R কিউব ইন্টু √1 প্লাস, এটা আমি ইজিলি তোমাকে বলতে পারছি না, কারণ কি খুব কম পড়ে আসছে তো, 3 cos স্কোয়ার থিটা, 3 cos স্কোয়ার থিটা। এই হচ্ছে দ্বিমেরুর জন্য। এটা একটা এক্সট্রা সূত্র জেনে নাও, কারণ লাগবে। দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য ই সমান সমান 1/4πε0 ইন্টু P/R কিউব ইন্টু √1 প্লাস cos স্কোয়ার থিটা। এখানে শুধু পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক নির্ণয় সূত্র হচ্ছে 2L3। দ্বিমেরু ভ্রামক নির্ণয় সূত্র হচ্ছে 2L3, এটা থেকে এমসিকিউ হয়। তাহলে এই গেল তোমার টোটাল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন আমার দেখা কিছু সাজেস্ট তুমি যদি গ্রহণ করো, তাহলে কিছু বোর্ড আমি তোমাদের সাজেস্ট করতেছি। ঢাকা 25, বরিশাল 25, তারপর হচ্ছে ময়মনসিংহ 25, এরপর হচ্ছে রাজশাহী 25, দিনাজপুর 25, কুমিল্লা 25, তারপর চট্টগ্রাম 25, এছাড়া ঢাকা 24, এরকম অনেকগুলো 25-ই আছে 4-5টা বোর্ড শুধু আজকের টপিকটা থেকে। এছাড়া আমাদের আর একটা সৃজনশীল হবে স্থিরতড়িতে, ওইটা আমি আগামী ক্লাসে তোমাদের সুন্দর করে ক্লিয়ার করে দেবো। আজকের বিষয়টা বাসায় গিয়ে দেখবা যে তড়িৎ প্রবল্য, তড়িৎ বল থেকে কী কী প্রশ্ন হয় সৃজনশীলের। আমি কিন্তু তোমাকে বেসিক শিখাইতে পারি নাই, টোটাল সংক্ষেপে কীভাবে তুমি সৃজনশীলগুলোর অ্যান্সার করতে পারবা ওইটা দেখাই দিলাম। ঠিক আছে, দেখা হবে আবার আগামী ক্লাসে তড়িৎ ধারক নিয়ে। ঠিক আছে, ডান।